ভেরি গুড। অডিও ভিডিও ক্লিয়ার একদম না? তো দেখো আমরা যেরকম আগের দিনে ইউটিউবে পড়েছিলাম সিমিলার টাইপে আমরা বলবো, কনসেপ্টগুলো বলবো, তারপর আমরা কিছু কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। ঠিক আছে? হ্যাঁ, ওইটা শো করে, ওইটা ঠিক করা যায় না, কি করে যে বন্ধ করব। ঠিক হচ্ছে না রে, ঠিক আছে। তো কিছু একটা ব্যাপার হয়েছে, এটা কি ডিস্টার্ব হয় খুব? খুব কি ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে এখানে। দেখো যেটা বলছিলাম, ওকে। তো দেখো ইলেকট্রিক পোটেনশিয়ালের বেসিক ডেফিনেশন কি, না একক আধানকে অসীম থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, তাই তো? মানে মনে করো যদি সাপোজ এটা একটা সোর্স চার্জ হয়, সোর্স চার্জ মনে করো রয়েছে কিউ, তাহলে আশেপাশে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এটা কিউএস বলছে সোর্স চার্জ, আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এখন যদি অসীম দূরত্ব থেকে ইনফাইনাইট থেকে কোনো একটা আধানকে, একক আধানকে যদি আমরা নিয়ে আসি, ইনফাইনাইট থেকে একক আধানকে নিয়ে আসতে যে কৃতকার্য, ওকে, তাহলে কিউ আধানকে নিয়ে আসতে কৃতকার্য যদি ডাব্লিউ হয়, তাহলে একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে, ডাব্লিউ বাই কিউ। এইটাকেই পোটেনশিয়াল বলা হয়। তাহলে পোটেনশিয়ালের যে ডেফিনেশন সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ ম্যাথামেটিক্যালি, যেটা আমাদের প্রয়োজন হবে। এমনিতে আমরা বলতে পারি কি, না দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এট এ পয়েন্ট is a work done in bringing a unit positive charge from infinite to the point without acceleration। কোন রকম অ্যাক্সিলারেশন ছাড়াই যদি একটা আধানকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসি, তাহলে যে কৃতকার্যটা হবে। হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই, এবিডি টেস্ট পেপার করতে পারো। ঠিক আছে, আমি এগুলো একবার করে রিভিশন করে দিই তোমাদের সঙ্গে ফর্মুলাগুলো, ঠিক আছে, তারপর তোমরা প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে কৃতকার্যের বেসিক ডেফিনেশন। এখন দেখো অনেক সময় আমরা এই যে অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে আসতে যে কৃতকার্য, সেটা আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে কৃতকার্য যেটা ডাব্লিউ, বা আমরা বলতে পারি ডাইরেক্ট ভি, যে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন সেটা কি মাইনাস ইনফাইনাইট টু আর ই ডট ডিআর। এইভাবে আমরা লিখতে পারি পোটেনশিয়ালকে। ইলেকট্রিক ফিল্ড কেন লেখা আছে, কারণ একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য, তাহলে ফোর্স, ফোর্স এটা অ্যাকচুয়ালি এফ ডট ডিআর হয় কৃতকার্যটা, কিন্তু যদি কিউ ইকুয়াল টু 1 তাহলে ই ডট ডিআর। ঠিক আছে, ই ডট ডিআর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কৃতকার্যের সঙ্গে পোটেনশিয়ালের, পোটেনশিয়ালের যে রিলেশন, ওকে। দেখো আমরা একটু আগে কি বলছিলাম, যে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে কৃতকার্য একটা পয়েন্টে, পি পয়েন্ট মনে করো, তাহলে অসীম দূরত্ব এটাকে যদি আমরা এ পয়েন্ট বলি আর এটাকে যদি আমরা বি পয়েন্ট বলি, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে। এখানে যদি পোটেনশিয়াল আমরা ভি এ বলি, এখানে আমরা পোটেনশিয়াল যদি ভিবি বলি, তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত হয়, কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। ডাব্লিউ ইকুয়াল টু হবে কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। এইটা অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কৃতকার্যের এক্সপ্রেশন হয়ে যাবে, আধান ইন্টু চেঞ্জ ইন পোটেনশিয়াল, আধান ইন্টু চেঞ্জ ইন পোটেনশিয়াল। ঠিক আছে, নেক্সট দেখো যদি একটা পয়েন্ট চার্জের জন্য আমরা পোটেনশিয়াল বলি আর একটা রিং এর জন্য পোটেনশিয়াল, যেমন ধরো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বলেছিলাম যে এইখানে মনে করো একটা চার্জ রয়েছে কিউ, এই কিউ আধান থেকে আর দূরত্বে, আমরা ইলেকট্রিক ফিল্ড অলরেডি জানি 1/4πε0 × Q/r²। সিমিলারলি আমি যদি পোটেনশিয়াল বলি, ভি এর এক্সপ্রেশন কত হয় না 1/4πε0 × Q/r। তো 1/4πε0 যদি কে বলি, তাহলে ভি ইকুয়াল আমরা লিখতে পারি KQ/r। ওকে, সিমিলার যদি একটা রিং থাকে মনে করো, এখানে একটা রিং রয়েছে, রিং, রিং এর মধ্যে চার্জ আছে, রিং এর উপরে চার্জ আছে কিউ, ওকে, তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়ালটা কত হবে,
তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়ালটা কত হবে? এখান থেকে মনে করো সাপোজ আমরা এক্স ডিস্টেন্সে জিজ্ঞেস করছি পোটেনশিয়াল কত পি। তো এখানে রিং এর ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা হয় সেটা কে কিউ বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কে এটাকে যদি আমরা 1/4 পাই এপসিলন নট বলি, তাহলে 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর হচ্ছে যে রেডিয়াস, এক্স হচ্ছে যে ডিস্টেন্সটা, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে সেক্ষেত্রে পোটেনশিয়াল। এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, যেহেতু এমসিকিউ কোশ্চেন, এক্সপ্রেশনগুলোকে মনে রাখতে হবে। ওই জন্য আমি এখন আর ডেরিভেশন করাচ্ছি না। আমি প্রথমে যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে ডেরিভেশনগুলো প্রথমবার যখন পড়বে তখন করবে, দ্বিতীয়বার পড়ার সময় আর ডেরিভেশনগুলো করার দরকার নেই। তখন কি করতে হবে, তোমাকে শুধু ফর্মুলাগুলো মনে রাখতে হবে। নেক্সট দেখো পোটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। দেখো ইলেকট্রিক ডাইপোলের জন্য যে পোটেনশিয়াল হয়, সেই পোটেনশিয়াল যদি আমরা জেনারেল এক্সপ্রেশন বলি, তাহলে হচ্ছে যে এটা একটা ডাইপোল আছে মনে করো, এখানে একটা মাইনাস কিউ চার্জ, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। যে কোনো পজিশনে মনে করো আর থিটা পজিশন যদি আমরা বলি, তাহলে যে কোনো পজিশনে এটা পি পয়েন্ট মনে করো, তাহলে এই পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বলি কত হবে একটা ডাইপোলের জন্য, না ভি ইকুয়াল টু সিম্পল মনে রাখবে 1/4 পাই এপসিলন নট ইন্টু পি ডট আর ক্যাপ ডিভাইড বাই আর স্কোয়ার। এইটা হবে ইন জেনারেল। আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, আর যদি এটাকে ভেক্টর আকারে লিখতে চাও তাহলে এটা আর ভেক্টর বাই আর কিউ হয়ে যায়। ভেক্টর আকারে লিখলে কি হবে, 1/4 পাই এপসিলন নট ইন্টু পি ডট আর ভেক্টর ডিভাইড বাই আর কিউব। ঠিক আছে, এখন দেখো যদি এদের মধ্যবর্তী কোণটা থিটা হয় তাহলে এটা পি কস থিটা বাই আর স্কোয়ার হয়ে যাবে। এটা যদি আমরা ইন টার্মস অফ থিটা লিখতে চাই, মানে পি এবং আর এর মধ্যবর্তী কোণ দেখো, এদিকে তো ইলেকট্রিক ডাইপোলের অভিমুখ পি আর এদিকে আর এর অভিমুখ, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে, না ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার, পি কস থিটা বাই আর স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। এবার দেখো যদি দুটো স্পেশাল কেস বলি আমরা, দুটো স্পেশাল কেস যদি আমরা বলি, না মনে করো এক্সিসের উপরে যদি কোনো একটা পয়েন্ট হয়, তাহলে এক্সিসের পয়েন্ট হলে কত, থিটা ইকুয়াল টু 0। দেখো এই পয়েন্ট যদি এক্সিসে চলে যায় তাহলে থিটা ইকুয়াল টু 0। তাহলে দেখো যদি থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে cos 0 1 হয়ে যাবে। সেক্ষেত্রে পি বাই আর স্কোয়ার হবে, দেখো সিম্পল এক্সিয়াল পয়েন্টে, ওই জন্য কে পি বাই আর স্কোয়ার লিখেছি এক্সিয়াল পয়েন্টে। কে এটাকে 1/4 পাই এপসিলন নট লিখতে পারো। কিন্তু যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, মানে এরকম কোনো পয়েন্টে হয়, তাহলে সেক্ষেত্রে থিটাটা 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রি হলে কত হবে, দেখো cos 90 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো ওই জন্য ইকুইটোরিয়াল পয়েন্টে, বা আমরা যদি বলি যে পারপেন্ডিকুলার বাইসেক্টরে কত হয়, ফিল্ড 0 হয় ডাইপোলের জন্য, সরি পোটেনশিয়াল 0 হয় ডাইপোলের জন্য। তাহলে কিন্তু দেখো এই পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টে কি হয়, ফিল্ড 0 হয় না কিন্তু পোটেনশিয়াল 0 হয়, কিন্তু পোটেনশিয়াল 0 হয়। ঠিক আছে, তো এই কয়েকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হচ্ছে। তাহলে দেখো কি কি বিষয় আমাদের মনে রাখবো এবং যার উপরে কোশ্চেন করবো, আমি আরেকবার রিপিট করছি। দেখো বিষয়টা কি কি বললাম, যে প্রথমে আমরা যেটা বলেছি ফার্স্ট ডেফিনেশন। ডেফিনেশন আমরা কি বলেছি, দেখো ফর্মুলা মনে রাখতে হবে, নাহলে কিন্তু কোশ্চেন করতে পারবে না পরীক্ষাতে। দেখো আমি জাস্ট একবার রিপিট করছি বিষয়গুলো কি কি আমাদেরকে মনে রাখতে হচ্ছে, তাহলে কোশ্চেন করতে সুবিধা হবে। বেসিক্যালি আমরা এখন কি কি পড়লাম এবং সেই অনুযায়ী আমাদেরকে কি কি মনে রাখতে হচ্ছে। দেখো প্রথমে আমরা কি পড়লাম, প্রথমে আমরা সিম্পল পড়েছি কি, সিম্পল আমরা পড়েছি ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে যে পোটেনশিয়ালের ডেফিনেশন ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, অথবা ভি কে আমরা এইভাবে লিখতে পারি ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড। সেকেন্ড আমরা কি বলছি, না ইলেকট্রিক পোটেনশিয়ালের সঙ্গে ওয়ার্ক ডানের সম্পর্ক, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইনটু চেঞ্জ ইন পোটেনশিয়াল। হ্যাঁ দীপ বলো। ঠিক আছে, নেক্সট আমরা কি বলছি বলো, নেক্সট আমরা কি বলছি, নেক্সট আমরা যেটা বলছি যে ভি ইকুয়াল টু কে কিউ বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কার জন্য বলছি এটা, রিং এর জন্য। আর ভি ইকুয়াল টু সিম্পল কে কিউ বাই আর কার জন্য বলছি, পয়েন্ট চার্জের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো আমরা কি বললাম, ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলের জন্য জেনারেল এক্সপ্রেশন হচ্ছে যে এটা কে পি ডট আর বাই আর স্কোয়ার, এক্সিয়াল পয়েন্টে বললে কে পি বাই আর স্কোয়ার, ইকুইটোরিয়াল পয়েন্টে বললে ভি ইকুয়াল টু 0। মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছে, সে কি, তোমার ইন্টারনেট ডিস্টার্ব হতে পারে। চলো এই কোয়েশ্চেনটা করে দেখাও কত হবে বলো, এই কোয়েশ্চেনটা করো। সবারই কি পজ হচ্ছে? হ্যাঁ,
কারো ইন্টারনেট সমস্যা হলে পজ হতে পারে। হ্যাঁ লিখে নিতে পারো, আদারওয়াইজ আমি শেয়ারও করে দেবো। আদারওয়াইজ আমি গ্রুপে যেমন আগের দিনে এটা শেয়ার করে দিয়েছিলাম শর্ট নোটসটা, ওইরকম আর যদি পড়তে পড়তে লিখে নাও তাহলে তো খুবই ভালো, নিজে লিখলে সেটা সবচাইতে বেশি ভালো। চলো এই কোয়েশ্চেনটা করে দেখাও, কত হবে বলো। বলছি a point charge of +5 microcoulomb is placed at the origin, find the electric field, electric potential at a point 2 meter away from it। 2 মিটার দূরে ইলেকট্রিক পোটেনশিয়াল নির্ণয় করতে বলছে, একটা 5 মাইক্রোকুলম বিন্দু চার্জ উৎসে স্থাপন করা হয়েছে, এর থেকে 2 মিটার দূরে বৈদ্যুতিক বিভব নির্ণয় করো। ভেরি সিম্পল কোয়েশ্চেন। পয়েন্ট চার্জের জন্য যে এক্সপ্রেশনটা কাজে লাগবে, যে এখানে যদি পয়েন্ট চার্জ থাকে একটা, তাহলে আর ডিস্টেন্সে এখানে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কত হয়। পি ইকুয়াল টু যে ফর্মুলাটা ছিল, সরি ভি ইকুয়াল টু যে ফর্মুলাটা ছিল 1/4πε0 ইন্টু কি হবে বলো, কিউ বাই আর, কিউ বাই আর। তাহলে দেখো 1/4πε0 হচ্ছে 9 × 10⁹ কিউর ভ্যালু কত দেওয়া আছে এখানে 5 মাইক্রোকুলম, তাহলে এটা কুলম্বে নিয়ে চলে যাও, তাহলে 5 × 10⁻⁶ ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। এ এ কি করে হবে, 45/2 হচ্ছে না, 45/2 × 10⁻3। হ্যাঁ তাহলে হয়ে যাচ্ছে 22.5 নাকি ইন্টু 10⁻3। তাহলে যেহেতু 10⁻4 আছে তাহলে এটাই হবে অপশন এ। ঠিক আছে, কারেক্ট। চলো নেক্সট বলো এটা কি হবে। টু চার্জ +3 মাইক্রোকুলম এবং -3 মাইক্রোকুলম 4 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট 3 সেন্টিমিটার ফ্রম +3 মাইক্রোকুলম and 5 সেন্টিমিটার ফ্রম -3 মাইক্রোকুলম। এবং -3 মাইক্রোকুলম থেকে 5 সেন্টিমিটার দূরে বিভেদন নির্ণয় করো। কি হবে তাহলে বল, দুটো আধান একটা হচ্ছে +3 একটা হচ্ছে -3। এইটা মনে করা হচ্ছে +3 মাইক্রোকুলম, আরেকটা মনে করা হচ্ছে -3 মাইক্রোকুলম। দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার, এইটা হচ্ছে 4 সেন্টিমিটার। এমন একটা পয়েন্টের কথা বলছে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট 3 সেন্টিমিটার ফ্রম দ্য +3 মাইক্রোকুলম, +3 থেকে 3 এবং -5 সেন্টিমিটার ফ্রম -3 মাইক্রোকুলম। কত হবে, কোশ্চেনে তো কনফিউজিং মনে হচ্ছে। +3 মাইক্রোকুলম কিছু মিস হয়ে গেছে এবং -3 মাইক্রোকুলম আর সেপারেটেড বাই 4 সেন্টিমিটার, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট 3 সেন্টিমিটার ফ্রম +3 মাইক্রোকুলম and 5 সেন্টিমিটার ফ্রম -3 মাইক্রোকুলম। ঠিক আছে চলো আলাদা আলাদা বের করে যোগ করো, পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি। তাহলে V1 ইকুয়াল টু, যেটা আমাকে বলছে যে 3 মাইক্রোকুলম 3 সেন্টিমিটার ফ্রম 3 মাইক্রোকুলম, তাহলে কত হবে 1/4πε0 ইন্টু কিউ হচ্ছে যে 3 মাইক্রোকুলম মানে 3 × 10⁻⁶, আপন ডিস্টেন্স হচ্ছে যে 3 সেন্টিমিটার ফ্রম 3, তাহলে হচ্ছে 3 × 10⁻²।
তাহলে এটা যদি আমরা করি 9 ইন্টু 10⁻9, 3 কেটে গেল, এটা উপরে চলে গেলে ইন্টু 10 হয়ে যাবে -4। তাহলে আলটিমেটলি 9 ইন্টু 10⁵ ভোল্ট। আর একটা V2 মনে করছি আমরা -3 জন্য যেটা হবে সেটা কি করব বলো, 1/4πε0 ইন্টু -3 ইন্টু 10⁻6 আপন ডিস্টেন্স হচ্ছে যে 5 সেন্টিমিটার। তাহলে 5 ইন্টু 10⁻²। তাহলে আলটিমেটলি কত হবে, মাইনাসটা এখানে নিয়ে নিলাম, 9 ইন্টু 10⁹ ইন্টু 3, 10⁻²টাকে উপরে নিয়ে গেলে 10⁻8 -4 ডিভাইডেড বাই হয়ে যাবে 5। তাহলে এটা হয়ে যাচ্ছে -27/5 ইন্টু 10⁻5। 5 5 এ 25, 5 4 এ 20, 5.4, 5.4। তাহলে ইকুয়াল টু হয়ে যাবে -5.4 ইন্টু 10⁻5। তাহলে নেট হচ্ছে যে ভি ইকুয়াল টু V1 প্লাস V2 হবে। তাহলে দেখো 10⁻5টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 9 - 5.4 ইন্টু 10⁻5 প্লাস 5, সরি প্লাস 5। তাহলে কত হচ্ছে 9 - 5.4 করলে কত হবে বলো, 9.0 and 5.4, 6 4 এ 10, 3.6 ইন্টু 10⁻5, 3.6 ইন্টু 10⁻5 আসছে। তো কোশ্চেনটা কিছু একটা গোলমাল হয়েছে মনে হচ্ছে। চার সেন্টিমিটার দূরে অবস্থিত 3 সেন্টিমিটার, 3 কুলম থেকে 3 সেন্টিমিটার এবং মাইনাস থেকে না 1 সেন্টিমিটার হতো, ঠিক আছে। এই কোশ্চেনটা যেটা প্রবলেমটা হচ্ছে, দেখো আমি বলি কোশ্চেন একটু ভুল আছে। তার কারণটা হচ্ছে পয়েন্ট ডিফাইন করা যাচ্ছে না। পয়েন্টটা তো ডিফাইন করা যাবে, এইটা একটু গোলমাল হয়ে গেছে টাইপিং এর সময় হয়তো। এইটা হচ্ছে যে 1 সেন্টিমিটার হবে, -3 থেকে 1 সেন্টিমিটার, তবে এটা ঠিক হবে, কারণ টোটাল ধরো 4 সেন্টিমিটার, +3, হ্যাঁ, find the potential at a 3 centimeter from +3 and 1 centimeter from -3, ঠিক আছে। তাহলে 4 সেন্টিমিটার ফ্রম +3 এবং 4 সেন্টিমিটার দূরত্ব, -3 থেকে 1 সেন্টিমিটার, এটা 1 হবে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে একটা পয়েন্ট হবে, এখানে একটা পয়েন্ট হবে, এই এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তবে ঠিক হবে। তাহলে দেখো V1 কত হবে, V1 যেটা হবে +3 এর জন্য যদি আমরা বলি তাহলে 1/4πε0 ইন্টু 3 ইন্টু 10⁻6 ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4 ইন্টু 10⁻²। আচ্ছা 3 আর 1 না, এখান থেকে আসলে আমার বোর্ডটা দেখতে একটু অসুবিধা হয়। টোটাল 4, 3, চলো তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 3 কেটে গেল, তাহলে 9 ইন্টু 10⁹ ইন্টু 10⁻6, আর এটি যদি উপরে যায় তাহলে 10⁻+2 হয়ে গেল, তাহলে 4, 9 ইন্টু 10⁵ ভোল্ট। আর এটা হচ্ছে যে -3 থেকে যদি 1 সেন্টিমিটার দূরত্ব করি তাহলে V2 হয়ে যাবে 1/4πε0 ইন্টু -3 ইন্টু 10⁻6 আপন 10⁻²। তাহলে এইটা হয়ে যাচ্ছে 3 9 27,
তাহলে -27 ইন্টু 10⁵ ভোল্ট। তাহলে কত হবে 9 - 27। তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু হয়ে যাবে V1 + V2, তার মানে 9 - 27 ইন্টু 10⁵। তাহলে এটা হচ্ছে -18 ইন্টু 10⁵, তার মানে -1.8 ইন্টু 10⁴। এটা বুঝা গেল? কোশ্চেনটা ভুল ছিল। হ্যাঁ, সি। ঠিক আছে, চলো নেক্সট বলো। একটি 0.5 মিটার ব্যাসার্ধের রিংয়ে মোট চার্জ 4 মাইক্রোকুলম আছে। কেন্দ্র থেকে 0.6 মিটার দূরে অক্ষ বরাবর একটি বিন্দুতে বিভব নির্ণয় করো। তাহলে রিংয়ের জন্য যে ফর্মুলাটা ছিল, যেখানে যদি একটা রিং থাকে সেখান থেকে x দূরত্বে এখানে যে পোটেনশিয়াল হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে যে, এটা হচ্ছে রেডিয়াসটা হচ্ছে যে ক্যাপিটাল আর। তাহলে v ইকুয়াল টু কত হয় 1/4πε0 ইন্টু q/√r² + x²। এখনই দেখলাম। তাহলে 1/4πε0 এর মান বসিয়ে দাও 9 ইন্টু 10⁹। কিউর মান কত দেওয়া আছে দেখো 4 মাইক্রোকুলম। তাহলে 4 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই রেডিয়াস √of at a point on its 0.6 মিটার ফ্রম দ্য সেন্টার। রেডিয়াস হচ্ছে 0.5, তাহলে 0.5 এর হোল স্কয়ার প্লাস 0.6 তার হোল স্কয়ার। তাহলে 0.5 এর হোল স্কয়ার মানে 0.25, আর এটা হচ্ছে 0.36। তাহলে 6 × 5 = 11, 3 × 2 = 5, 1 = 6, 0.61 হয়ে গেল স্কয়ার রুট অফ। তাহলে তো ক্যালকুলেটর ছাড়া করা মুশকিল। 36 ইন্টু 10⁻³ আপন √ওভার অফ 0.61। এত ভোল্ট। দেখো এটা ক্যালকুলেটরে করে কত আসছে আমাকে বলো একটু। 36/0.61। কত আসছে বলো? √ওভার অফ 0.61, 0.78। হ্যাঁ, 0.78 আসছে। তাহলে 36/0.78 নাকি? হ্যাঁ, 46.09। ঠিক আছে, তাহলে 46.09 ইন্টু 10⁻³ ওকে। তাহলে 10⁻⁴ এ নিয়ে গেলে 4.6 হবে। তাহলে 4.6 ইন্টু 10⁻⁴, দেখো এইটা আনসার হবে সি। 4.5 আছে মোস্ট ক্লোজেস্ট যেটা হবে। ঠিক আছে, চলো নেক্সট বলো এই কোশ্চেনটা কি হবে। ওয়ার্ক ডান টু মুভ আ 2 কুলম চার্জ ফ্রম আ পয়েন্ট অফ পোটেনশিয়াল 50 ভোল্ট থেকে 150 ভোল্ট। 2 কুলম চার্জকে 50 ভোল্ট থেকে 150 ভোল্ট বিভবে নিয়ে যেতে যে কার্য হয়
স্যার আমি তো সি এ বলেছিলাম, হ্যাঁ সি বললে কারেক্ট, ভেরি গুড। আমি দেখিনি ওটা, আমি আগেরটা ভাবলাম। চলো এটা বলো কি হবে। ওয়ার্ক ডান টু মুভ আ 2 কুলম চার্জ ফ্রম আ পয়েন্ট অফ পোটেনশিয়াল 50 ভোল্ট থেকে 150 ভোল্ট। ডাব্লিউ ইকুয়াল টু কত হয়, কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি। তাহলে 50 থেকে 100, এই 150টাকে যদি আমরা ভিএ মানি তাহলে আধানটা 2 আছে, তাহলে কত হবে 150 মাইনাস 50, তাহলে 2 ইন্টু 100, 200 জুল। হুম, 4B কারেক্ট। এটা কি হবে বলো। The potential at a distance of 0.2 meter from an electric dipole of dipole moment this on its axial line. Axial line এর উপরে কত হবে, একটি 3 ইন্টু 10⁻⁶ কিলোমিটার দ্বিমেরুর মুহূর্তের অক্ষ বরাবর 0.2 মিটার দূরে বিভব। ডাইপোল মোমেন্ট দেওয়া আছে, তাহলে দেখো P is equal to given, P is equal to 3 into 10 to the power minus 6 at a distance, R is also given 0.2, ঠিক আছে। তাহলে এক্সিয়াল লাইনের উপরে কথা বললাম এখনই, পি বাই আর স্কোয়ার সিম্পল, তাহলে ভি ইকুয়াল টু কত হবে 1/4 পাই এপসিলন নট ইনটু পি বাই পিএস, পি কস থিটা বাই আর স্কোয়ার, থিটাটা 0 ডিগ্রি এখানে, তাহলে পি বাই আর স্কোয়ার হবে, অক্ষের উপরে থিটা 0 ডিগ্রি। তাহলে সিম্পল মানগুলো বসিয়ে দাও, 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 ইন্টু পি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 ইন্টু 0.2 তার হোল স্কোয়ার, তাহলে 27 হয়ে গেল এদিকে, ডিভাইড বাই 0.04 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3, 27 বাই 0.04 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3। কত আসছে বলো, 675, বেশি আসছে। বি আসছে 1.35, কি করে বি আসছে, 27 ডিভাইডেড বাই 0.04 করলে কত আসছে, 675 আসছে না। হ্যাঁ 6.75 আসছে, 6.75 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 হবে, ঠিক আছে। এটা আনসারটা একটু গোলমাল এসছে, ঠিক আছে, এটাই আনসার হবে 6.75। ঠিক আছে, এইটা আনসার হবে, ঠিক আছে, এটা প্রবলেম আছে, এইটাতে হতো 6.75 হতো। চলো, find the potential at a point 0.45 meter from the center of a ring of radius 0.3 meter carrying charge 2 microcoulomb। এটা এখনই করলে এরকম ধরনের একটা কোশ্চেন, রিং এর জন্য পারবে তো করতে। find the potential at a point 0.4 meter from the center of a ring radius 0.3, সেম কোশ্চেন দেখো, v ইকুয়াল টু কত হবে 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ আপন রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/4 পাই এপসিলন হচ্ছে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, চার্জ হচ্ছে কত 2 মাইক্রোকুলম, তাহলে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 ডিভাইড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 0.3 আর 0.4 এর হোল স্কোয়ার। ওকে,
তাহলে দেখো এটা কত হবে, 16 9 25, 0.5 হয়ে যাবে নিচটাতে। তাহলে 18 ইন্টু 10⁻³ আপন 0.5। 18 ডিভাইড বাই 0.5 মানে 5/10, 180/5 মানে 36। 36 ইন্টু 10⁻³ তার মানে 3.6 ইন্টু 10⁻4 ভোল্ট এটা হবে। ঠিক আছে, চলো নেক্সট। A charge of 1 microcoulomb is moved from a point 200 volt to a point 300 volt. Find the work done. হ্যাঁ, a charge of 1 microcoulomb, তাহলে q is equal to given 1 microcoulomb মানে 10⁻⁻6 কুলম্ব। পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, 200 আর 300 আছে, একটাকে যদি আমি v1 সমান 200 বলি তাহলে v2 সমান 300 ভোল্ট। তাহলে ওয়ার্ক ডান w সমান কত হবে, q ইন্টু v2 মাইনাস v1। তাহলে q কত আছে দেখো 1 মাইক্রোকুলম্ব, তার মানে 10⁻⁻6 ইন্টু v2 মাইনাস v1 করলে 100 হয়ে যাবে। তাহলে 10⁻⁻4 অপশন এ। ভেরি গুড। হ্যাঁ ঠিক। নেক্সট, a dipole of dipole moment p, find the potential at a point 0.5 from the center on the equatorial line. লম্ব সমদ্বিখণ্ডকের উপর জিজ্ঞেস করছে। হ্যাঁ এক্সাম এরকম টাইপেরই আসবে, খুব জটিল আসবে না। খুব জটিল তো নিট জেইতে আসে, বোর্ড এক্সামে এর থেকে জটিল আসবে না। নিট জেই তো খুব জটিল আসে না। দেখো তোমার যদি সব ফর্মুলা মনে থাকে, সমস্ত ফর্মুলা এবং কনসেপ্ট যদি মনে থাকে, তাহলে বোর্ড এক্সামে তুমি 35 আউট অফ 35 স্কোর করতে পারবে। যে এমসিকিউ এই যে এইবারের যে পরীক্ষাটা হবে এটা তোমার স্কোরিং হবে, আমি বলছি সবার জন্য এটা খুব স্কোরিং হবে। পরের পরের পরীক্ষাটাতে বরঞ্চ লিখতে হবে, এই পরীক্ষা একটু ভালো করে দিয়ে দিলে অনেকটা সেফ থাকবে তোমরা। ঠিক আছে, আর এরকম কোনো ভাবার কারণ নেই যে জেইর মতো কোশ্চেন আসবে। তোমরা প্রত্যেকটা ফর্মুলা ভালো করে পড়বে, থিওরিটা ভালো করে পড়বে, প্রত্যেকটা ফর্মুলা যেন মনে থাকে। তাহলে এরকম ধরনের কোশ্চেনগুলো যদি করতে পারো, সিম্পল স্টেটমেন্ট টাইপ কোশ্চেন। দেখো কোশ্চেন অনেক রকমের ভাগ আছে, যেমন ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে বলেছে, অ্যাসারশন রিজনিং আসবে বলেছে, ঠিক আছে, তারপর তোমার ম্যাচ দ্য কলাম আসবে। তাহলে ওগুলো তো সবসময় ইজি কোশ্চেন চলে আসবে। কোশ্চেন ব্যাংকে তো খুবই টাফ আছে স্যার। না না, সব জায়গায় টাফ থাকবে না, কোনো কোনো জায়গায় থাকতে পারে। তারপরে কি দেখো, কোশ্চেন ব্যাংকের তোমরা যখন খুলছো, হ্যাঁ তখন কি বলতো, তখন পুরো জায়গাটা জুড়ে কোশ্চেন আসছে, তো সবগুলো তোমাদের ফর্মুলা মনে থাকছে না বলে জটিল লাগছে অনেক সময়। আর এখানে কি হচ্ছে, আমরা একটা একটা ফর্মুলা বলে সেই ফর্মুলাটার উপরে কোশ্চেন করছি, ওই জন্য তুমি সঙ্গে সঙ্গে পেরে যাচ্ছ কোশ্চেনটা। কারণ সঙ্গে সঙ্গে আমি বলে দিচ্ছি যে এই ফর্মুলাটা থেকে অঙ্ক হবে, তাহলে সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তোমরা কোশ্চেনটা দেখে পরে ওই ফর্মুলাটার সঙ্গে সঙ্গে তোমাদের মনে পড়ছে। আর কোশ্চেন ব্যাংক যখন খুলছো তখন তো র্যান্ডামলি তোমরা কোশ্চেন দেখছো, তার ফলে মনে হচ্ছে যে জটিল, ফর্মুলার নাম মনে পড়লে জটিল মনে হবে। ঠিক আছে, এত ডিফারেন্ট কাইন্ডের যখনই কোশ্চেন থাকবে তখনই কোশ্চেনটা সোজা হয়ে যাবে। মনে করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন থাকবে, ম্যাচ দ্য কলাম কোশ্চেন থাকবে, তাহলে এগুলো কি কনসেপচুয়াল কোশ্চেন হবে। মানে যদি তোমার থিওরিটা ভালো করে জানা থাকে, প্রত্যেকটা বিষয় যদি জানতে পারো, তো ম্যাচ দ্য কলাম কোশ্চেন তো এমনিতেই ইজি হবে, অ্যাসারশন রিজনিং। ঠিক আছে, তো খুব একটা বেসিক ক্যালকুলেটিভ কোশ্চেন, হ্যাঁ যেগুলো তোমার জেই বা নেটের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কি হয়, শুধু নিউমারিক্যাল থাকে, তো এখানে তো শুধু নিউমারিক্যাল থাকবে না। ঠিক আছে, খুব একটা টেনশন নেওয়ার দরকার নেই প্রত্যেকটা। আর দেখো এমসিকিউ কোশ্চেন এমন একটা বিষয়, এমসিকিউ কোশ্চেন যে সোর্স, বেশির হ্যাঁ বেশিরভাগ যারা ধরো এমসিকিউ কোশ্চেন মানে তৈরি করছে,
বা মনে করো যে এমসিকিউ কোশ্চেন বিভিন্ন কোশ্চেন ব্যাংকে পাচ্ছ বা টেস্ট পেপারে পাচ্ছ, যেহেতু এমসিকিউ কোশ্চেনের একমাত্র সোর্স নিট এবং জেই, তো বেশিরভাগ টিচারই কি করছে, ওই কোশ্চেনগুলোকে খুব সহজে হাতের কাছে পাচ্ছে, তাহলে সেগুলো দিয়ে কোশ্চেন সেট বানিয়ে দিচ্ছে, আর তোমরা ভয় খেয়ে যাচ্ছ যে এত জটিল জটিল কোশ্চেন। তা নয়, কোশ্চেন ইজি ইজি থাকবে, তবে অবশ্যই ফর্মুলাগুলো তোমাদের মনে থাকতে হবে, না হলে তো না জানা থাকলে তো ইজি কোশ্চেনটাও জটিল মনে হবে। ঠিক আছে। নেক্সট দেখো, আর ডাইপোল মোমেন্ট পি দেওয়া আছে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট 0.5 ফ্রম দ্য সেন্টার অন দ্য ইকুইটোরিয়াল লাইন। ইকুইটোরিয়াল লাইন তো জিরো হয়, দেখো ইকুইটোরিয়াল লাইনে আমরা কি বললাম একটু আগে, এটা ক্যালকুলেশন করারই দরকার নেই, ইকুইটোরিয়াল লাইনে কি হবে, জিরো হয়ে যাবে। দীপ কি বলছো, স্যার বোর্ড তো নিট লেভেলের করবে না, না নিট লেভেল বা জেই লেভেলে আসবে না, ওই জন্য তো কোশ্চেনের প্যাটার্নটাকে ওইরকম করা আছে। হ্যাঁ করে দেবো। কোশ্চেন প্যাটার্নটা ওই জন্য এরকম বিভিন্ন রকম করা হয় যাতে সহজ হয়। তবে তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তো একটু কনফিউশন সবার মধ্যেই আছে, এই সিলেবাসটা তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ না। নেক্সট দেখো, a point charge produce a potential of 450 volt at a distance of 0.3 meter, find the charge। চার্জটা নির্ণয় করতে বলেছে, এখানে পোটেনশিয়ালটা গিভেন আছে। কোশ্চেন প্র্যাকটিসের জন্য এবিডিও করতে পারো, রায়মার্টিনও করতে পারো, যে কোনো একটা করলেই হবে। থিওরিটা পড়ার উপরে বেশি গুরুত্ব দেবে, আমি বারবার বলছি। ঠিক আছে, যখনই কোনো কোশ্চেন করবে না, কোশ্চেন যখন প্র্যাকটিস করবে না, থিওরিটা পড়ে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। মানে কোশ্চেন দেখে, ঠিক আছে, কোশ্চেন দেখে ফর্মুলা বের করে কোশ্চেন প্র্যাকটিস করো না, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করবে। চ্যাপ্টারটা আগে পড়ে নিলে, থিওরিগুলো সব পড়ে নিলে, ফর্মুলাগুলো একবার দেখে নিলে, তারপরে অঙ্ক করতে শুরু করবে। অঙ্ক করার সময় এই মুহূর্তে অন্তত ফর্মুলা না দেখে অঙ্ক করার চেষ্টা করবে। ঠিক আছে। বা তোমরা ফর্মুলাগুলোকে শর্ট নোটস হিসাবে লিখে নিতে পারো একটা জায়গায়, দু তিনটা পেজের মধ্যে সমস্ত চ্যাপ্টারের যে নোটস গুলো আছে, মানে শুধুমাত্র ফর্মুলাগুলো, বেশি কিছু লিখার দরকার নেই। যেমন ধরো তোমরা কুলম্বস ল লিখছো প্রথমে, ফার্স্ট চ্যাপ্টার যেমন ধরো এরকম ভাবে ফর্মুলা লিখলে, ফার্স্ট চ্যাপ্টার প্রথম ফর্মুলা কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি, আর এখানে কোনো ফর্মুলা নেই। সেকেন্ড চ্যাপ্টার ফোর্স 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, এরকম ভাবে কোনো কিছু লেখার দরকার নেই। Q1 Q2 বাই আর স্কোয়ার, বলে যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু এফ বাই কিউ, বললে যে রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2, এরকম টাইপের। মানে কোনো কিছু ল্যাঙ্গুয়েজ লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট এরকম ভাবে 1 2 3 4 করে ফর্মুলাগুলো একটা দুটো পেজের মধ্যে সব যেন হয়ে যায়, মানে দুটো A4 সাইজ এরকম পেজ নেবে, এই একটা A4 সাইজ পেজ আর একটা A4 সাইজ পেজ, তারপরে এমনি দুটো পেজের মধ্যে একদম ছোট 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 করে লিখবে, যাতে সব ফর্মুলাগুলো হয়ে যায় তোমাদের যে টোটাল 5টা ইউনিট আছে। হুম, তাহলে কি হবে বলো তো, আর প্রতিদিন রাত্রেবেলায় ঘুমানোর আগে একবার দেখে নেবে, তাহলে দেখবে কনফিডেন্স বেড়ে যাবে। ঠিক আছে। বলো কি হবে, এ আনসার আসছে। ভি ইকুয়াল টু দেখো, আমরা জানি 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ভি কত আছে, ভি হচ্ছে 450 ভোল্ট, কিউ নির্ণয় করতে হবে, তাহলে 450 লিখে দিলাম ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ ডিভাইড বাই ডিস্টেন্স কত আছে 0.3, তাহলে এটা হয়ে যাবে 0.09, তার মানে 9 ইন্টু 10⁻², তাহলে 9 ইন্টু 10⁻², তাহলে দেখো এটা আমি এভাবে লিখতে পারি 45 ইন্টু 10 ইকুয়াল টু দেখো 9 ডিভাইড বাই 0.09 আছে, মানে 9 ইন্টু 10⁻² ইন্টু কিউ, তাহলে 9 9 কেটে গেল, আর 10⁻9 আছে, তাহলে এই দুইটা উপরে গেলে 11 হয়ে গেল, 11-এর সঙ্গে এটি কেটে গেলে 10, তাহলে 45 ইন্টু 10⁻10 আসছে, তো ইকুয়াল টু কিউ। 1.5 কি করে এলো,
লাস্ট চ্যাপ্টার মানে কোনটা? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আর হবে, আমি ইলেকট্রিক ফিল্ডে লিখে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। 0.03 হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো কিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 450 ইন্টু 3 ইন্টু 10⁻², ডিভাইড বাই 9 ইন্টু 10⁻9। 9 5 45, 50 হয়ে গেল। 3 5 15, 150 ইন্টু 10⁻11, তাহলে 1.5 ইন্টু 10⁻7, ঠিক অপশন এ। আরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একদম ছোট চ্যাপ্টার, তুমি একটা ভিডিও দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে, চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে ভিডিওটা একবার দেখে নেবে, তাহলেই হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একদম ছোট চ্যাপ্টার, চ্যাপ্টারটা পড়ে না, ওটা কেউ ছাড়ে? ওখান থেকে বিভিন্ন যে রশ্মিগুলো আছে, বিভিন্ন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আছে, ওয়েভগুলো দরকার, আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি। ছোট চ্যাপ্টার 1 ঘন্টা তোমার প্রিপারেশন হয়ে যাবে। ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট 0.8 মিটার ফ্রম এ ডাইপোল অফ পি ইকুয়াল টু দিস অন অ্যাক্সিয়াল লাইন। এটা তো পারবে, এখনই বললাম। ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি বাই আর স্কোয়ার। অ্যাক্সিয়াল পয়েন্ট বললে পি বাই আর স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10⁻9। ডাইপোল মোমেন্ট দেওয়া আছে 6 ইন্টু 10⁻6। আর স্কোয়ার হচ্ছে যে কত, ডিস্টেন্স 0.8 এর হোল স্কোয়ার, মানে 0.64। তাহলে কত হবে দেখো, 6 9 54, 54/0.64 ইন্টু 10⁻3। দেখে নাও ওটা, ঠিক আছে, সহজ চ্যাপ্টার, জটিল চ্যাপ্টার নয়। যে 44টা ভিডিও আমার ওই প্লেলিস্টটাতে আছে না, এই 44টা ভিডিও যদি করে নাও তাহলে আর কোনো চিন্তাই নাই। আর তার সঙ্গে দেখো আবার রিভিশনও করাচ্ছি আমি, রিভিশন তো সব চ্যাপ্টারগুলোই করবো। রিভিশনের সময় আমি ফর্মুলাগুলো প্রুফ করছি না, আমরা একটু এখানে কোশ্চেনের উপরে জোর দিচ্ছি। এটা কত আসছে বলো, 54/0.64 করলে এইটা অপশন হবে নাকি, এরটাই হবে, কারণ বাকিগুলো তো সব পূর্ণ সংখ্যা আছে, দেখেই বোঝাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশনটা করবে, যদি আনসার নাও মিলে এটাই হবে, ঠিক আছে, অ্যান্সার ভুল থাকতে পারে কিন্তু এইটা হবে অ্যান্সার। ক্যালকুলেশনটা একটু করে নেবে। চলো, হ্যাঁ 84.36 আছে, হ্যাঁ ওটাই আসছে 84.36, ঠিক আছে, এটা ভুল আছে কোয়েশ্চেন, এটা 84.36 হবে, 8 পয়েন্ট সামথিং হতো, ঠিক আছে। হ্যাঁ চলো, নেক্সট আমরা ক্যাপাসিট্যান্স থেকে বলি। আচ্ছা, এখানে আরো কয়েকটা বিষয় আছে, আরো কয়েকটা বিষয় রয়েছে, একটু বলে নে। পোটেনশিয়াল আরো কয়েকটা বিষয় রয়েছে, কি কি বলো? যেমন ধরো মেন কথা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল, এটা লিখে নাও তো, পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিকস। পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল, কিন্তু এখানে আসার কথা ছিল, আসেনি কোনো কারণ। পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল দেখো, যদি মনে করো একটা ইলেকট্রিক ফিল্ডে, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে মনে করো, যেখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি একটা ডাইপোলকে রাখা হয়, একটা যদি ডাইপোলকে রাখা হয় যার ডাইপোল মোমেন্ট পি, সেটা যদি থিটা কোণে থাকে, তার যে পোটেনশিয়াল এনার্জি হবে ইউ,
সেটা কত হয় জানো, মাইনাস পি ডট ই। তার মানে কত হলো, মাইনাস পি কস থিটা। এইটা একটু মনে রাখবে, মাইনাস পি কস থিটা। তাহলে যদি মাইনাস পি কস থিটা থাকে, দেখো ইউ ইউ সর্বোচ্চ কখন হবে বলো, যখন ইউ সর্বনিম্ন কখন হবে, যখন ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি। দেখো ইউ ইজ ইকুয়াল টু যদি মাইনাস পি হয়, তার মানে হচ্ছে এটা মিনিমাম, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। তখন কস থিটা কত হবে দেখো, 1, তার মানে থিটা 0 ডিগ্রি। এইটা হচ্ছে কি, এটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্যাবস্থা। স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্যাবস্থা, ঠিক আছে, সুস্থির সাম্যাবস্থা। আর যদি মনে করো ইউ প্লাস পি হবে, কখন হবে বলো, যেটা ম্যাক্সিমাম ভ্যালু ইউর, ইউ প্লাস পি কখন হবে না, যখন কস থিটার ভ্যালুটা -1 হবে, তার মানে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তখন এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তখন এটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম বা অস্থির সাম্যাবস্থা। আনস্টেবল ইকুইলিব্রিয়াম বা বলতে পারি আমরা অস্থির সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থা, ঠিক আছে। আর যদি মনে করো ডাইপোলটাকে θ1 থেকে θ2 কোণে নিয়ে যাওয়া হয়, তাহলে কৃতকার্য কত হবে? ডাইপোলটাকে যদি θ1 থেকে θ2 কোণে নিয়ে যাওয়া হয়, তাহলে কৃতকার্য θ1 থেকে যদি মনে করো θ1 থেকে θ2 কোণে মনে করো ঘোরানো হলো, তাহলে সেক্ষেত্রে যে ডাব্লিউ হয় সেটা মনে রাখবে পি ইন্টু কস θ1 মাইনাস কস θ2, কস θ2 কৃতকার্য বললে। আর যদি বলে পোটেনশিয়াল এনার্জি কত একটা পার্টিকুলার পজিশন থিটার জন্য, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি কস থিটা, ঠিক আছে। নেক্সট দেখো ডাইপোলে আরেকটা পয়েন্ট, পোটেনশিয়াল আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে ইকুই পোটেনশিয়াল সারফেস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। ইকুই পোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল বলতে পারি আমরা, সমবিভব তল। এর মানে কি দেখো, মনে করো একটা যে কোনো একটা তল রয়েছে, একটা তল রয়েছে, সেই তলে যদি প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সমান হয়, মানে ভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, সেইটা হচ্ছে আমরা ইকুই পোটেনশিয়াল পয়েন্ট বলি। তাহলে ভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভেবে দেখো ডিভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হবে ডিভি, সেটা 0 হয়ে যাবে। তাহলে ডিভি যদি 0 হয়, তাহলে তো ডাব্লিউ কৃতকার্য 0 হয়ে যাবে, কারণ কৃতকার্য কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স হয় তো ডিভি বা ভি টু মাইনাস ভি1, তাহলে কৃতকার্য 0। তার মানে ইকুই পোটেনশিয়াল সারফেসে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি আধান নিয়ে যেতে হয়, কত কার্য করতে হয়, 0 কার্য করতে হয়। এখানে আরেকটা বিষয় দেখবে রয়েছে, একটু আগে আমরা যেরকম বলছিলাম যে ভি ইকুয়াল টু কত হয়, মাইনাস ইনফাইনাইট টু আর ই ডট ডিআর, ভেবে দেখো। তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, ডিভি ইকুয়াল টু কত হয়ে যাবে, মাইনাস ই ডট ডিআর, মাইনাস ই ডট ডিআর। তাহলে দেখো যদি ডিভি ইকুয়াল টু 0 হয়, তার মানে ই ডট ডিআর ইকুয়াল টু 0। ইকুই পোটেনশিয়াল সারফেসের উপর আমরা কি বলছি, ডিভি ইকুয়াল টু 0। তাহলে ডিভি 0 মানে কি, ডিভি 0 মানে কি ই ডট ডিআর ইকুয়াল টু 0। আর দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে কি, একটা একটার সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে ই ভেক্টর হচ্ছে কি পারপেন্ডিকুলার টু ডিআর। তার মানে ভেবে দেখো, যদি আমি এই ইকুই পোটেনশিয়াল সারফেসটার উপর একটা ডিআর বলি, এই ইকুই পোটেনশিয়াল সারফেসটার উপর একটা ডিআর মানে কি, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তাহলে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা এর সঙ্গে এরকম পারপেন্ডিকুলার হবে। ওই জন্য কি বলা হয় যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো সবসময় কি হয়, ইকুই পোটেনশিয়াল সারফেসকে লম্বভাবে ছেদ করে, সমকোণে ছেদ করে। এগুলো থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে। এই যে কনসেপচুয়াল বিষয়গুলোকে তোমাদের খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে, যে ইলেকট্রিক ফিল্ড কি হয়, সমবিভব তলকে সমকোণে ছেদ করে, তার মানে তড়িৎ বলরেখাগুলো সমকোণে ছেদ করবে, তখন তড়িৎ বলরেখাগুলো কি হয়, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে থাকে। নেক্সট আরেকটা পয়েন্ট কি হয়, যে দুটো সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। যেমন ধরো এই একটা সমবিভব তল, এই একটা সমবিভব তল, দুটো সমবিভব তল ছেদ করলে কি হবে, পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে কি হবে, দুটো পোটেনশিয়াল হয়ে যাবে। মনে করো এইটা যে সমবিভব তল, তার পোটেনশিয়াল যদি 20 ভোল্ট হয়, আর এইটা যে সমবিভব তল, তার পোটেনশিয়াল মনে করো যদি 30 ভোল্ট হয়,
তাহলে দেখো যে পয়েন্টটাতে এরা ক্রস করছে সেখানে দুটো পোটেনশিয়াল হয়ে যাবে, 20 ভোল্ট এবং 30 ভোল্ট, যেটা পসিবল নয়। তার মানে কি দুটো সমবিভব তল কি কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। ঠিক আছে, নেক্সট, এটা কিন্তু আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস সম্পর্কে এই কয়েকটা পয়েন্ট। আচ্ছা, ইকুইপোটেনশিয়াল সারফেস দেখতে কেমন হয়, বিশেষ করে পয়েন্ট চার্জের জন্য মনে রাখবে, বিন্দু আধানের জন্য ড্রয়িং অফ ইকুইপোটেনশিয়াল সারফেস যদি বলা হয়, ড্রয়িং অফ ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস মানে ইকুইপোটেনশিয়াল সারফেস দেখতে কিরকম হবে। ঠিক আছে, মনে করো একটা পয়েন্ট চার্জ রয়েছে, ভেবে দেখি আমরা এইভাবে ভাবতে পারি, একটা মনে করো পয়েন্ট চার্জ রয়েছে, তাহলে পয়েন্ট চার্জ থেকে সেম পোটেনশিয়াল কোথায় হবে, এখান থেকে সম দূরত্বে হবে। তাহলে এখান থেকে আর ডিস্টেন্স এখানে যে পোটেনশিয়াল হবে, এখান থেকে আর ডিস্টেন্স এখানেও তাই পোটেনশিয়াল হবে, এখানেও তাই পোটেনশিয়াল হবে, এখানেও তাই পোটেনশিয়াল হবে, এরকম ভাবে। তার মানে দেখো, যদি আমরা এইখানে বলি এইখানে যা পোটেনশিয়াল এখানেও তাই পোটেনশিয়াল, এখানেও তাই পোটেনশিয়াল, তাহলে এরকম ভাবে একটা স্ফিয়ার আমরা ড্র করি, সেই স্ফিয়ারটার উপরে সব বিন্দুতে পোটেনশিয়াল কি হবে, সেম হয়ে যাবে। সিমিলারলি যদি আমি এখানে ছোট স্ফিয়ার অঙ্কন করি সেখানেও সেম হবে, এই স্ফিয়ারটার উপরেও সেম হবে। তার মানে কতগুলো কনসেন্ট্রিক স্ফিয়ার হয়ে যাবে। তাহলে বিন্দু আধানের জন্য যদি বলা হয় যে বিন্দু আধানের জন্য, দেখো বিন্দু আধানের জন্য যদি জিজ্ঞেস করে যে সমবিভব তল কিরকম হয় বিন্দু আধানের জন্য, কি বলবে, সমকেন্দ্রিক গোলক, সমকেন্দ্রিক গোলক হবে, বা আমরা বলতে পারি কনসেন্ট্রিক স্ফিয়ার্স। ঠিক আছে, চলো নেক্সট, যদি স্ফিয়ার মনে করো, যদি মনে করো ইনফাইনাইট দূরে যদি চার্জ থাকে, বা আমরা বলতে পারি যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, সেই সুষম তড়িৎ ক্ষেত্রে কিরকম হয়, দেখো এটি বিন্দু আধানের জন্য। সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে সুষম তড়িৎ ক্ষেত্রে সমবিভব তলগুলো কিরকম হয়। এই দুটো মেন ইম্পর্টেন্ট। যে সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি আমরা জানি এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এরকম হয়, তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলোকে সমকোণে ছেদ করবে, তার মানে এরকম প্লেন হবে একটা, ভেবে দেখো এরকম ধরনের প্লেন হবে, প্লেন। ঠিক আছে, প্যারালাল প্লেন হবে, সেট অফ প্যারালাল প্লেন, সমান্তরাল তল আমরা বলতে পারি, সমান্তরাল তল, ফ্ল্যাট সারফেস, সমতল বলতে পারি। ঠিক আছে, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে। তো এইগুলো জিজ্ঞেস করতে পারে শর্ট কোশ্চেনে বিভিন্ন রকম ভাবে। ক্লিয়ার? চলো এবার আমরা দেখি ক্যাপাসিটরের কয়েকটা বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বুঝতে হবে ক্যাপাসিটর সম্পর্কে। ক্যাপাসিটর সম্পর্কে দেখো আমি এইভাবে বলে দিচ্ছি, প্রয়োজন নেই। ক্যাপাসিটরের যেমন ধরো আমি প্রথমে যদি বলি সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, প্রথম হচ্ছে ডেফিনেশন অফ ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর যদি আমরা ডেফিনেশন বলি বা সংজ্ঞা বলি, ডেফিনেশনে কি হয় যে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি যে কোনো একটা যদি পরিবাহী হয়, এরকম করে যে কোনো একটা পরিবাহী আছে, সেই পরিবাহীতে যদি আমরা আধান দিই কিউ, তাহলে এর পোটেনশিয়াল কি হবে, ইনক্রিজ হবে। তাহলে আমরা জানি কিউ প্রপোর্শনাল টু ভি। এই বেসিক বিষয়গুলো যদি মনে রাখো তাহলে কিন্তু ফর্মুলা ভুলবে না। যে আধান আমার যত বেশি হবে পোটেনশিয়াল তত ইনক্রিজ হবে। তার মানে কি কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি সি ভি, তার মানে সি ইকুয়াল টু কিউ বাই ভি। এটা হচ্ছে আমার বেসিক ডেফিনেশন অফ ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটরের বেসিক ডেফিনেশন। হ্যাঁ, ভেরি গুড। নোটস গুলো পড়লে এনাফ, মোর দেন এনাফ বলছি তো। নোটস গুলো পড়লে থিওরি নিয়ে তোমাকে আর কিছু ভাবতে হবে না, বাস তুমি একটু প্র্যাকটিস করে নাও। আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এগুলোও করো, তার সঙ্গে তোমার কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার যেখান থেকে যতটা পাচ্ছ কোয়েশ্চেন করতে থাকো। ঠিক আছে, আর যে টেস্টগুলো আমি পিডিএফ গুলো দিচ্ছি ওই টেস্টগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখো সি ইকুয়াল টু কি হয়ে গেল, কিউ বাই ভি। আচ্ছা, সি ইকুয়াল টু কিউ বাই ভি হয়ে যায়, এখান থেকে ইউনিট ডাইমেনশন নির্ণয় করতে পারবে। প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট ডাইমেনশন নির্ণয় করবে। ঠিক আছে, যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি পড়বে সবগুলোর ইউনিট ডাইমেনশন ইম্পর্টেন্ট। যেমন ধরো এখান থেকে যদি আমরা সি এর এসআই একক বলি, এসআই একক কি বলে, কুলম পার ভোল্ট। এই কুলম পার ভোল্টটাকে আমরা কি বলি, ফ্যারাড বলা হয়। আর যদি মনে করি সিজিএস ইউনিট বলি আমরা কি বলবো, স্ট্যাট কুলম পার স্ট্যাট ভোল্ট। তাহলে এটাকে কি বলি, স্ট্যাট ফ্যারাড।
এবং এর মধ্যে রিলেশন আছে তোমরা জানো যে 1 ফ্যারাড ইকুয়াল টু 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফ্যারাড। 1 ফ্যারাড ইকুয়াল টু 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফ্যারাড। বাস এখানে ইউনিটটা মনে রাখবে এইভাবে যে সি এর যেটা ইউনিট ডাইমেনশন হবে সেটা কি হবে দেখো, কিউ ডাইমেনশন ডিভাইড বাই ভি মানে কত, ডাব্লিউ বাই কিউ, তাহলে উপরে কিউটা চলে যাবে। তাহলে কিউ কত হবে, এ স্কোয়ার টি স্কোয়ার, কিউ মানে এটি, ডিভাইডে কত হবে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2 কৃতকার্য। তাহলে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে দেখো এম ইনভার্স এল ইনভার্স 2 টি টু দ্য পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার। তো এইটা হয়ে যাবে ডাইমেনশন। যে কোনো নতুন কোয়ান্টিটি যখনই পড়বে, ঠিক আছে, তখনই তার ইউনিট এবং ডাইমেনশন পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্যাপাসিটরের ডেফিনেশন হয়ে গেল। সেকেন্ড থিং ক্যাপাসিটর থেকে কি না, ক্যাপাসিট্যান্স অফ স্ফেরিক্যাল ক্যাপাসিটর, গোলীয় ধারকের ধারকত্ব, খুব ইম্পর্টেন্ট। দেখো গোলীয় ধারকের ধারকত্ব, গোলীয় ধারকের ধারকত্ব, গোলীয় ধারকের ধারকত্ব আমরা কি জানি, একটা যদি মনে করো গোলক থাকে, সাপোজ একটা যদি গোলক থাকে যার রেডিয়াস হচ্ছে যে আর, সিম্পল গোলক আছে, তাহলে এর ক্যাপাসিট্যান্সের যে এক্সপ্রেশন হয় সি ইকুয়াল টু, মনে রাখবে ডাইরেক্ট 4πε0 আর, যেখানে আর কি, আর হচ্ছে যে ব্যাসার্ধ, 4πε0 এর মান জানো, তাহলে এটা আর বাই 9 ইন্টু 10⁻9, এটা হচ্ছে সি হয়ে যাবে। যদি সিজিএস পদ্ধতিতে বলে তাহলে 4πε0টা 1 হয়ে যায়, সিজিএস তোমরা জানো, তাহলে সি ইকুয়াল টু সিম্পল আর হয়ে যাবে। কখন হবে, যদি সিজিএস পদ্ধতি বলা হয়। আচ্ছা এখানে একটা তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো যে পৃথিবীর ক্ষেত্রে ব্যাসার্ধর মানটা বসালে সি এর মানটা কত কত আসে। পৃথিবীর ক্ষেত্রে কি হয় বলো না, পৃথিবীর ক্ষেত্রে ক্যাপিটাল আর হচ্ছে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার মানে কি হবে, 6400 ইন্টু 10⁻³ মিটার। এই মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে এখান থেকে ডাইরেক্ট সি পাবে। দেখো সি হয়ে যাবে তোমার 6400 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 9 ইন্টু 10⁻9। এটা মনে রাখতে পারো, এর রেজাল্ট আসবে 711.11 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, বা বলতে পারি 711.11 মাইক্রোফ্যারাড। এটা হয় পৃথিবীর ধারকত্ব, এটা মনে রাখবে। অনেক সময় ডাইরেক্ট, হ্যাঁ অনেক সময় ডাইরেক্ট এমসিকিউতে এটাই চলে আসে। ভেরি গুড। এইখান থেকে তোমাকে আর কি মনে রাখতে হবে, যেগুলো ডাইরেক্ট এক্সপ্রেশন আছে, যেমন ধরো যে রিডিস্ট্রিবিউশন অফ চার্জ, হ্যাঁ পরিবাহীর মধ্যে আধান বন্টন। তারপর আমরা কোশ্চেন করবো, থিওরিগুলো বলে নি কি কি আছে। পরিবাহীর মধ্যে আধান বন্টন, আধান বন্টন বা চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয় দেখো, যদি মনে করি এটা একটা পরিবাহী থাকে, এখানে আরেকটা পরিবাহী আছে, আরেকটা পরিবাহী আছে, তাহলে দেখো যদি মনে করো এর পোটেনশিয়াল V1 হয়, এর পোটেনশিয়াল V2 হয়, এর মনে করো আধান Q1 আছে, এর আধান মনে করো Q2 আছে, এদেরকে যদি একসঙ্গে কানেক্ট করে দেওয়া হয় তাহলে একটা কমন পোটেনশিয়াল পাওয়া যাবে V। এই কমন পোটেনশিয়ালটা মনে রাখবে, V ইকুয়াল টু কত হবে কমন পোটেনশিয়াল। আচ্ছা এই যদি মনে করো C1 হয় ধারকত্ব, C2 হয়, তাহলে টোটাল চার্জ হচ্ছে যে Q1 প্লাস Q2 আপন টোটাল ধারকত্ব হবে C1 প্লাস C2। এবারে কিউ যেহেতু সিভি হয় তাহলে এটাকে এইভাবে অনেক সময় লেখা হয় C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এই কমন পোটেনশিয়াল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কি বিষয় আছে, আরেকটা বিষয় আছে যে রিডিস্ট্রিবিউশনের ফলে যে কতটা হ্রাস হচ্ছে শক্তি ক্ষয় কতটা, ডেল্টা ইউ শক্তি ক্ষয়। চার্জের যে বন্টন হচ্ছে, চার্জের বন্টনের ফলে একটা শক্তি ক্ষয় হয়, সেই শক্তি ক্ষয়ের রাশিমালাটা একটু মনে রাখবে। ডাইরেক্ট অনেক সময় এখান থেকে কোশ্চেন চলে আসে, হাফ C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। মানে এই যে চার্জ রিডিস্ট্রিবিউশনের ফলে কি হচ্ছে, কিছুটা এনার্জি তাপ শক্তি হিসেবে খরচ হয়, তাহলে সেই যে এনার্জিটা, যে লস অফ এনার্জি, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট দেখো চার্জিং এবং ডিসচার্জিং যে হয় ধারকের, ওই গ্রাফগুলো মনে রাখবে। চার্জিং এন্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার, খুব ইম্পর্টেন্ট।
চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, ক্যাপাসিটার যে চার্জিং ডিসচার্জিং হবে, তাহলে সেক্ষেত্রে দেখো চার্জিং এর ক্ষেত্রে কি হবে গ্রাফ, আর ডিসচার্জিং এর ক্ষেত্রে কি হবে। একটা হচ্ছে আই ভার্সেস গ্রাফ হয়, একটা হচ্ছে কিউ আই ভার্সেস টি গ্রাফ, একটা হচ্ছে কিউ ভার্সেস টি গ্রাফ। তাহলে দেখো যদি আমরা প্রথমে কিউ ভার্সেস টি গ্রাফটা আঁকি, চার্জিং এর সময় কি হবে বলো, শুরুতে কি হবে, চার্জিং এর সময় শুরুতে চার্জ জিরো, শুরুতে চার্জ জিরো থাকবে, ধীরে ধীরে চার্জিং হতে থাকবে, তাহলে চার্জিং হতে 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 এক সময় কি হবে, চার্জিং ম্যাক্সিমাম, সরি স্যাচুরেশন হবে, এইরকম হতে 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 এক সময় ম্যাক্সিমাম চার্জিং, দেখো বাড়তে 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 এক সময় ম্যাক্সিমাম চার্জিং স্যাচুরেশন হয়ে গেল। সিমিলারলি যখন ডিসচার্জিং হবে, ডিসচার্জিং এর সময় ম্যাক্সিমাম থেকে ধীরে 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 কমতে কমতে এমনি হয়ে যাবে। তাহলে কিউ ভার্সেস টি এর এটা হচ্ছে চার্জিং এর জন্য গ্রাফ হলো, আর এটা হচ্ছে ডিসচার্জিং এর জন্য গ্রাফ হলো, চার্জিং এর জন্য আর ডিসচার্জিং এর জন্য। ঠিক আছে, এবার দেখো যদি আই ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করতে দেয়, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখো আই ভার্সেস টি লেখচিত্র কিরকম হবে ভেবে দেখো, উভয় ক্ষেত্রে কিন্তু কারেন্ট প্রথমে ম্যাক্সিমাম থাকবে। তাহলে দেখো এখানে চার্জিং যখন হচ্ছে, ভেবে দেখো চার্জিং এর ক্ষেত্রে দেখো যত চার্জ হতে থাকবে, ধীরে ধীরে চার্জটা যখন স্যাচুরেশন হয়ে যাবে, তখন কি হবে, চার্জের ফ্লো কমে যাবে, ফ্লো কমে গেলে কারেন্ট কমে যাবে। মানে অ্যাকচুয়ালি হিসেবে চার্জিং এর ক্ষেত্রে প্রথমে কারেন্ট বেশি হবে, শুরুতে কারেন্ট বেশি হবে, ধীরে ধীরে কি হবে, কারেন্ট কমতে থাকবে, ধীরে ধীরে কারেন্ট কমতে থাকবে। কেন কারেন্ট কমতে থাকবে না, যত বেশি চার্জিংটা হতে থাকবে এক সময় কি হবে, চার্জ যে রেটটা, সে রেটটা কমে যাবে। কারণ দেখো এই যে এইভাবে যদি আমরা একটা ক্যাপাসিটরকে বলি যে ক্যাপাসিটরটা মনে করো চার্জ হচ্ছে এইভাবে, তো যখন চার্জ যাবে শুরুতে কি হবে, বেশি চার্জ ফ্লো করবে, তাহলে কারেন্ট বেশি হবে, রেট অফ ফ্লো অফ চার্জটা বেশি হবে। কিন্তু যত শেষের দিকে হবে, মানে এই যত চার্জিং ম্যাক্সিমাম স্যাচুরেশনের দিকে যাবে, ধীরে ধীরে রেট অফ চার্জ ফ্লোটা কমে যাবে, তাহলে কারেন্টটা কমতে থাকবে। সিমিলারলি কি হবে, যখন ডিসচার্জিং হবে তখন উল্টো দিকে কারেন্ট হবে, তাহলে শুরুতে ডিসচার্জিং রেটটা বেশি থাকবে, লাস্টে কমে যাবে, তাহলে কি উল্টো দিক থেকে হবে, তখন ডিসচার্জিং এর জন্য এই দিক থেকে হবে। তাহলে এই চার্জিং কারেন্টের ক্ষেত্রে কিন্তু চার্জিং এবং ডিসচার্জিং দুটোর ক্ষেত্রে অলমোস্ট সমান। তাহলে এটা চার্জিং এর ক্ষেত্রে গ্রাফগুলো দেখতে সমান, একটা নেগেটিভ দিক থেকে একটা পজিটিভ দিক থেকে, আর এটা হচ্ছে ডিসচার্জিং। এই গ্রাফগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, চার্জিং ডিসচার্জিং। ঠিক আছে, চলো নেক্সট কি হবে, ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপাসিটর। যেমন ধরো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, বা আমরা বলতে সমান্তরাল পাতধারক। তো প্রথমে তোমাকে এইটা মনে রাখতে হবে, যদি সিম্পল যদি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর থাকে মনে করো, যেখানে ভেতরটা এয়ার মিডিয়াম আছে, তাহলে এয়ার মিডিয়াম আছে, ডিস্টেন্স হচ্ছে যে ডি, এরও প্লেট এরিয়ায় ভেতরে কিছু নেই, মানে এপসিলন জিরো বলতে পারি, তখন এর ক্যাপাসিট্যান্স কত হবে, সি ইকুয়াল টু মনে রাখবে এপসিলন জিরো এ বাই ডি, ভেরি সিম্পল, এইভাবে মনে রাখবে। যখন এখানে আমরা একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দিলাম, যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে হয়, তখন এই যে ক্যাপাসিটরটা কত হবে, চেঞ্জ হয়ে যাবে। যদি সিডাস বলি তাহলে সেটা হয়ে যাবে কে এপসিলন জিরো এ বাই ডি। দেখো এই ফর্মুলাটাকে আমি একটু এরকম ভাবে লিখছি, এপসিলন জিরো এ ডিভাইড বাই ডি বাই কে। কেন এরকম ভাবে লিখলাম জানো, মনে রাখতে সুবিধা হবে। কারণ হচ্ছে যখন আমাকে দুটো প্লেট দিয়ে দিবে, দুটো প্লেটের মাঝখানে দুটো আলাদা আলাদা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দিলাম মনে করো, আলাদা আলাদা কনস্ট্যান্ট থাকে, এইটা মনে করো কে ওয়ান, এটা কে টু, ঠিক আছে। তাহলে তখন কি করবে, হ্যাঁ তাহলে দেখো এটা যদি আমরা এক্স ওয়ান বলি, আর এটা যদি আমরা এক্স টু বলি, ঠিক আছে, তো তাহলে কি হবে, দেখো অ্যাকচুয়ালি যখন পুরোটা ডি ছিল তখন সিটা আমরা কিভাবে লিখেছিলাম, এপসিলন জিরো এ ডিভাইড বাই ডি বাই কে, তাই তো। আর যখন দুটো আলাদা আলাদা হবে, দেখো ডি বাই কে ছিল, তাহলে এটা এক্স ওয়ান বাই কে ওয়ান হবে, আর এক্স টু বাই কে টু হবে, ডি এর জায়গায় এক্স ওয়ান এক্স টু করে দাও। তাহলে সেক্ষেত্রে সিটা মনে রাখবে এরকম ভাবে লিখতে পারি, এপসিলন জিরো এ আপন এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু, এরকম ভাবে মনে রাখতে সুবিধা হবে। তাহলে এটা প্রথম, এটা সেকেন্ড। এবার যদি মনে করো দুটোর মধ্যে কি হয়, একটা মনে করো সিম্পল যদি আমরা এটা সিম্পল যদি টি বেধের প্লেটকে রেখে দিই, বাকি পুরোটা ফাঁকা, টি বেদ আর কে হচ্ছে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে একটাকে এই এক্স ওয়ান আর কে ওয়ানটাকে আমরা টি কে বলে দিই, আর এক্স টুটাকে আর কে টুটাকে আমরা কি বলবো, দেখো বাকি অংশটা বলবো। তাহলে পুরোটা যদি ডি হয়, তাহলে বাকি অংশটা ডি মাইনাস কে হয়ে যাবে,
তাহলে দেখো সেক্ষেত্রে নাম্বার 3 আমরা যদি বলি সি, এভাবে মনে রাখতে হবে। এপসিলন জিরো এ x1 এর জায়গায় আমরা এই টি আর কেটাকে বলে দিই, তাহলে টি বাই কে, বাকি পোর্শনটা কত আছে ডি মাইনাস টি, আর তার পরবর্তী ধ্রুবকটা কত হবে 1। তো এইভাবে আমরা এই তিনটে ফর্মুলাকে পরপর মনে রাখতে পারি। ঠিক আছে, আগেরটা ভালো ছিল, কোনটা বলো? এইটা নাকি? এই ব্যাকগ্রাউন্ডটা তো ব্ল্যাকটা ঠিক, ওকে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের প্যারালাল প্লেট ক্যাপাসিটর এই বিষয়গুলো মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে কি, তার সঙ্গে সঙ্গে হচ্ছে দেখো যে একটা যদি আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর থাকে, তাহলে সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে কতটা এনার্জি স্টোর হয়, কতটা এনার্জি স্টোর হয়, এখানে যে ইলেকট্রিক ফিল্ড হয় ই, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে এনার্জিটা স্টোর হয় সেটা হচ্ছে প্রতি একক আয়তনের শক্তি আমরা বলতে পারি, প্রতি একক আয়তনের শক্তি, আয়তনের শক্তি সেটা হচ্ছে হাফ এপসিলন জিরো স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, আর মোট শক্তি যদি আমরা বলি এটা প্রতি একক আয়তনে, আর মোট শক্তি আমরা যদি তাহলে হাফ সিভি স্কোয়ার হয়, তোমরা জানো মোট শক্তি ইউ যেটা হয় সেটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, সেটা কন্ডাক্টর হোক বা ক্যাপাসিটর হোক এটাই হবে হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, সি এর জায়গায় এপসিলন জিরো এ বাই ডি লিখে এই পোর্শনটাতে পৌঁছানো যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা। আর হচ্ছে দুটো প্লেটের মধ্যে যে আকর্ষণ সেটা কত হবে, ফোর্স বিটুইন টু ক্যাপাসিটর, ফোর্স বিটুইন টু ক্যাপাসিটর, টু প্লেট আর কি, ফোর্স বিটুইন টু প্লেট, টু প্লেটস। দেখো এইটা এইভাবে মনে রাখবো, আমি বলছি দেখো মনে করো এইটাতে মনে করো প্লাস কিউ চার্জ, এটাতে মাইনাস কিউ চার্জ, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ কে আকর্ষণ করবে, মাইনাস কিউ প্লাস কিউ কে আকর্ষণ করবে। তাহলে দেখো এর আশেপাশের অংশে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কত হয় সিগমা বাই টু এপসিলন জিরো। এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে এর জন্য এই পাথটার জন্য কত হবে সিগমা বাই টু এপসিলন জিরো। এই সিগমা বাই টু এপসিলন জিরো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ভালো করে বুঝো। মোট ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই এপসিলন জিরো, সিগমা বাই টু এপসিলন জিরো, সিগমা বাই টু এপসিলন জিরো যোগ করে সিগমা বাই এপসিলন জিরো হয়। তাহলে শুধু একটার জন্য কত হবে সিগমা বাই টু এপসিলন জিরো। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় সিগমা বাই টু এপসিলন জিরো, আর ই এর সঙ্গে যদি আমরা কিউটাকে গুণ করে দিই তাহলে তো ফোর্স পাওয়া যায় না, তাহলে ফোর্স ইকুয়াল টু কিউই, তাহলে কিউ ইন্টু সিগমা বাই টু এপসিলন জিরো। এবারে সিগমার জায়গায় যদি আমরা কিউ বাই এ বসিয়ে দিই তাহলে কিউ 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 স্কোয়ার হয়ে যাবে, তাহলে টু কিউ স্কোয়ার আপন এ এপসিলন জিরো। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। সরি ভুল বললাম, সিগমা বাই টু এপসিলন জিরো, টু সিগমা নয়, তাহলে কিউ স্কোয়ার বাই টু এপসিলন জিরো, সিগমা বাই টু এপসিলন জিরো, তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, তাহলে কিউ স্কোয়ার বাই টু এ এপসিলন জিরো। ঠিক আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর থেকে এতগুলো ফর্মুলা তোমাকে মনে রাখতে হচ্ছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা কিন্তু মেন, এর সঙ্গে সঙ্গে স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর তো সিলেবাসে নেই, স্ফেরিক্যাল ক্যাপাসিটর চলে আসতে পারে কখনো কখনো। স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ফর্মুলাটা অ্যাটলিস্ট মনে রাখবে। স্ফেরিক্যাল ক্যাপাসিটরের দুটো ফর্মুলা হয় অ্যাকচুয়ালি। একটা ফর্মুলা কি দেখো, একটা তো সিঙ্গেল সিঙ্গেল স্ফিয়ারের জন্য হয়ে গেছে অলরেডি 4πε0 আর, দুটো যদি মনে করো কনসেন্ট্রিক স্ফিয়ার থাকে, একটা যার ইনার রেডিয়াস মনে করো r1 আর আউটার রেডিয়াস হচ্ছে r2, এটা r1 আর একটা মনে করো আউটার রেডিয়াস রয়েছে, আউটার রেডিয়াস মনে করো r2, এবং যদি বাইরের গোলকটা ভূ সংলগ্ন থাকে, বাইরের গোলকটা যদি ভূ সংলগ্ন থাকে প্রথমে, সেটা হচ্ছে বাইরের গোলকটা ভূ সংলগ্ন, বাইরের গোলকটি ভূ সংলগ্ন, বাইরের গোলকটি ভূ সংলগ্ন। তাহলে দেখো বাইরের গোলকটি যদি ভূ সংলগ্ন থাকে সেক্ষেত্রে সি কত হবে, সেক্ষেত্রে সি মনে রাখবে 4πε0 ইন্টু বাইরের যে রেডিয়াস সেটা হচ্ছে r2 তার স্কোয়ার হয়ে যাবে।
সরি বাইরেরটা স্কোয়ার হবে না, এটাতে ভেতরেরটা যখন R1 R2 হবে ডিভাইড বাই R2 মাইনাস R1, বড়টা মাইনাস ছোটটা, এইটা হবে। কিন্তু যদি ভেতরের গোলকটা ভূসংলগ্ন থাকে, ভেতরের গোলকটি ভূসংলগ্ন, ভূসংলগ্ন, সেক্ষেত্রে কি হবে দেখো, যদি ভেতরের গোলকটা ভূসংলগ্ন থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবে সি ইকুয়াল টু হয়ে যাবে 4πε0 R2 স্কোয়ার ডিভাইড বাই R2 মাইনাস R1। এই এতগুলো ফর্মুলা মোটামুটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং তার সঙ্গে সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন ক্যাপাসিটরের, তো ক্যাপাসিটরের যে সিরিজ প্যারালাল কম্বিনেশন, ক্যাপাসিটরের যে সিরিজ প্যারালাল কম্বিনেশন আর রেজিস্ট্যান্সের যে সিরিজ প্যারালাল কম্বিনেশনের ফর্মুলাগুলো আলাদা হয়, জানো, উল্টো হয়। তাহলে দেখো প্রথম আমরা যেগুলো সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন মনে করো তিনটে ক্যাপাসিটর সিরিজে রয়েছে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হলে তো R1 প্লাস R2 প্লাস R3 হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এই ক্ষেত্রে কি হবে 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হয়ে যাবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। হ্যাঁ দিয়ে দেবো, সমান কি গ্রুপে নেই, গ্রুপেও দিয়ে দেবো। ঠিক আছে, এটা সিরিজ কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে, যদি মনে করো প্যারালাল কম্বিনেশন হয়, প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন মনে করো তিনটে এরকম ক্যাপাসিটর রয়েছে, এটা সিরিজের মতো সিম্পল যোগ হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দেবো, এর মধ্যে C1 এটা C2 এটা C3, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সি ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। দেখো এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় তোমাদের এটা কনফিউশন হয় যে সিরিজ এবং প্যারালাল, সিরিজ এবং প্যারালাল কিভাবে তোমরা ঠিক করবে। তো দেখো প্রথমত খেয়াল রাখতে হবে সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো প্রত্যেকটা চার্জ একই হচ্ছে, এই যে চার্জটা যাবে চার্জটা প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে, পোটেনশিয়াল আলাদা, এর পোটেনশিয়াল আলাদা, এর পোটেনশিয়াল আলাদা, এর পোটেনশিয়াল আলাদা, কিন্তু এই ক্ষেত্রে কি দেখো চার্জটা আলাদা হবে কিন্তু পোটেনশিয়াল সেম হবে। তাহলে প্যারালালের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যটাকে মনে রাখবো সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা বলতে পারি, ডেল ভি, পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট। আর এর ক্ষেত্রে কি হবে, ডেল্টা ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট সিরিজের ক্ষেত্রে। তাহলে যে ক্যাপাসিটরগুলোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকবে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো যে প্যারালালে আছে, যাদের পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট না থাকবে তাদেরকে বলবো সিরিজে আছে। কিভাবে চেক করবে, দেখো আমি জাস্ট একটা বলে দিচ্ছি, একটা কোশ্চেন করলে বুঝে, একটা পপুলার কোশ্চেন দেবে, তোমাদের ছায়ার বই তো আছে, একটা পপুলার কোশ্চেন আমি বুঝে দেবো, ছায়ার বই তো আছে, এই তিনটে ক্যাপাসিটি এরকম ভাবে রাখা থাকে দেখবে, ঠিক আছে, দিয়ে পরে এদেরকে তার এইভাবে জুড়ে দেয়, এইটারও মনে করো ক্যাপাসিটেন্স সি, এইটারও সি, এইটারও সি, জিজ্ঞেস করছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে, বলো এ এবং বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে, হুম 3C, 3C কেন, কারণ প্যারালালে আছে, প্যারালাল তাহলে 3C হয়, প্যারালালে আছে কি করে বুঝবে, দেখো আমি বলেছিলাম প্রত্যেকটাতে পোটেনশিয়াল দিয়ে দেখতে হবে, দেখো পোটেনশিয়াল যদি দেখি দিয়ে যদি আমরা দেখি, এখানে যদি কোনো টাফ কোশ্চেন আছে এগুলি আসবে, বাকি তো ফর্মুলা বেস কোশ্চেন আছে। তাতে যদি আমরা বলি যে এখানে যদি পোটেনশিয়াল মনে করো ভি রাখলাম আমি, দেখো পোটেনশিয়ালটা কিভাবে বুঝবে, আমি সাপোজ মনে করছি এখানে পোটেনশিয়াল V1,
তাহলে কি দেখো এই V1 পোটেনশিয়াল ডাইরেক্টলি কোথায় যাবে, ডাইরেক্টলি এখানে কানেক্টেড আছে, এখানে V1 হয়ে যাবে। আর এই দিক থেকে দেখো যদি যায় পোটেনশিয়াল এদিক থেকে গিয়ে এখানে V1 পাবে, এইদিকে V1 পাবে, আবার এইদিকে V1 পাবে। তাহলে যে যে প্লেটগুলো ডাইরেক্টলি কানেক্টেড আছে সেই প্লেটগুলো V1 হয়ে যাবে। এবার দেখো এই প্লেটটার আমি পোটেনশিয়াল জানিনি, এখানে আমি V2 অ্যাপ্লাই করলাম, মনে করছি V2, তাহলে এই V2 দেখো সরাসরি যে এখানে হবে V2, আবার এই V2 এই দিক থেকেও আসবে দেখো V2। তাহলে আলটিমেটলি কি হলো, এরও পোটেনশিয়াল ডিফারেন্স V1 V2, এরও V1 V2, এরও V1 V2। তাহলে দেখো তিনটে যে আমাদের ক্যাপাসিটর রয়েছে তাদের প্রত্যেকেরই পোটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে, সি ইকুইভ্যালেন্ট যেটা হবে দেখো সেটা হয়ে যাবে সি প্লাস সি প্লাস সি, কারণ প্যারালালে আছে। তাহলে হয়ে যাবে 3C, হয়ে যাবে 3C।